আপনি মাত্র একটা বিধানসভা থেকে 4000 ভোট পেলেন কেন? আপনাকে শুনে রাখা ভালো, বাংলার মানুষের কাছে পরিচয় আপনাদের কাছে পীর জাদা হিসেবে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়। এটাই এতদিন মানুষ আপনাদের কাছে বিশ্বাস করেছিল। কিন্তু আপনারা যে পীরের নাম করে যে দালালতি করেন, দাদা হুজুরের নামটাকে কলঙ্কিত করার চেষ্টা করেন, ফুরফুরা শরীফকে ঢাল করে যে রাজনীতি করেন, নিজে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, নিজের ভাইকে কোটি কোটি টাকার মালিক করেছেন, এটা কিন্তু ভাঙড়ের মানুষ জেনেছে, বাংলার মানুষ জেনেছেন। এটা আপনাকে প্রথম মনে রাখতে হবে। আমি বেওতা 2 এর যারা এখানে আছেন আমি তাদের বলি, আজকে 4টা রাস্তা উদ্বোধন করছি, আগামী 10 দিনের মধ্যে আরো 10খানা রাস্তা আমরা এখান থেকে উদ্বোধন করব। কারণ হিডকোতে 10খানা রাস্তা আমরা দিয়েছিলাম, সেই 10খানা রাস্তা টেন্ডার হয়েছে। গতকালকের একটা রাস্তার ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, আজকের একটা রাস্তার ওয়ার্ক অর্ডার পাবে। আর সারা রাজ্য জুড়ে রাস্তা, সেই রাস্তা এত টেন্ডার হচ্ছে, সাইট পাচ্ছিল না, তাই গতকালকে সম্ভবত টেন্ডার হয়েছে। আশা করি ভোট ঘোষণার আগে সেই রাস্তার টেন্ডারগুলো ওপেন হবে, আর আরো 10খানা রাস্তা আমরা টেন্ডার করতে পারব। উনি বলছেন খুব ভালো কথা, আমি যে কথা বলছিলাম যে এখানে নওশাদ সিদ্দিকী জিতেছে বলে সরকার চাপে পড়ে রাস্তা করে দিচ্ছে। কিসের চাপ? একটা 4 পয়সার চানাচুর, 294টার মধ্যে 226 জন এমএলএ তৃণমূল কংগ্রেসের। কিসের চাপ? তাহলে আমি যদি প্রশ্ন করি, 3টে অঞ্চলে যে ঘর বন্ধ আছে, শানপুকুর, চালতাবাড়ি আর বেওতা 2, মানে পোলেরহাট 2, তাহলে আপনি জিতেছেন বলে তো ঘর বন্ধ আছে। গরিব মানুষের পেটে আর কত লাথি মারবেন? কি ঠিক বলছি তো নাকি? মূর্খমির একটা জায়গা আছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, 26শে বিধানসভা নির্বাচন দল যে কেউ প্রার্থী করবে, এখানে দলটা আমাদের কাছে আগে বড়, ব্যক্তি আমাদের কাছে বড় নয়। বেওতা 2 নম্বর অঞ্চল গত 21 সালে লোকসভাতে বিধানসভায় জিতেছে, গত 24 সালেও লোকসভাতে জিতেছে। এবারে আমাদের টার্গেট এই বেওতা 2 নম্বর অঞ্চল থেকে 8 থেকে 10,000 ভোটে আমাদের লিড নিতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাবো। ভাঙড় বিধানসভায় 20,000 মানুষ, ইতিমধ্যে তারা কেউ 1,20,000 পেয়েছে, কেউ 60,000 টাকা পেয়েছে। নতুন করে সিএমআরআইতে ফোন করেছিল সরাসরি মুখ্যমন্ত্রী, কত ঘর এসছে যাবে সিএমআরআইতে? তুই জানিস না এটা প্রধান? হ্যাঁ, 1350। আবার নতুন করে সরাসরি মুখ্যমন্ত্রী 1350 ঘর আবার এসছে। তাদের সার্ভে গুলো চলছে, তাদেরও ভোটের আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী টাকা দেবেন। আজকে এটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। আমরা বামপন্থী 34 বছরের জামানায় দেখেছি 1350, 20,000 তো দূরের কথা, 20টা ঘর আসতো না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আজ গরিব মানুষের মাথার উপর ছাদ করে দিচ্ছে। আজকের মা বোনেরা বসে আছে, লক্ষ্মীর ভান্ডার ছিল 1000, হয়েছে 1500, কোনটা ছিল 1200, হয়েছে 1700। আজ আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ, বিএড, ডিএলএড করে বসে আছেন, চাকরি নেই। আজ যুবসাথী প্রকল্প চালু হয়েছে। গতকাল পর্যন্ত আমি শুনছিলাম 70 লক্ষ যুব সমাজের ছেলে মেয়েরা তারা সরকারি খাতায় নাম লিখিয়েছে। এপ্রিল মাসের 1 থেকে তারা প্রতি মাসে 1,500 টাকা করে তাদের ব্যাংকে যাবে। আমাদের যারা ভূমিহীন কৃষক, যাদের কোনো জমি নেই, যাদের জমি আছে, তারা কৃষক বন্ধু পান। 3 বিঘের কম হলে 4,000 টাকা, 3 বিঘে হলে 10,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার মনটা খুবই খারাপ, কারণ যাদের জমি আছে তারা টাকা পাবে, আর জমি যাদের নেই তারা টাকা পাবে না। তাই আমি ঘোষণা করছি, যাদের জমি নেই
তারাও 4,000 করে টাকা 1 এপ্রিল থেকে পাবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো গর্ববোধ করি, আমাদের ঘরের ছেলেমেয়েরা সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, তাদেরকে 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আমাদের মা বোনেরা, দিদিরা, কেউ আইসিডিএস এ, কেউ আশাকর্মীতে কাজ করে, সরকার তাদের বেতন বাড়িয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা কেউ পার্শ্ব শিক্ষক, কেউ শিক্ষক, সরকার তাদেরও বেতন বাড়িয়েছে। আমি একটা হিসাব করে দেখছিলাম, এটা মার্চ মাস চলছে, যেদিন থেকে যুবসাথীর টাকা দেওয়া শুরু হবে, একটা বাড়িতে যদি 4 জন থাকে, প্রতিদিন তারা 200 টাকা করে পাবে। কিরকম? একজন মহিলা, সে যদি লক্ষ্মীর ভান্ডার পায়, সে কিন্তু ডেলি 50 টাকা করে তার বাড়িতে আসবে। একজন শিক্ষিত ছেলে, সে যদি যুবসাথী নাম লেখায়, সে প্রতিদিন 50 টাকা পাবে। একজন বার্ধক্য মানুষ, যার 1,000 টাকা করে, সেটা 1,500 টাকা হয়েছে। যদি মা বাবা থাকে, তারা 50 করে 100 টাকা পাবে। তাহলে একটা পরিবারে যদি 4 জন থাকে, তাহলে 200 টাকা। আর একটা পরিবারে যদি 10 জন থাকে, প্রতিদিন 500 টাকা করে আমার সরকার তার বাড়িতে পৌঁছে দেবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি পেটে ভাত দেবেন না, আর বড় বড় কথা বলবেন। আমরা বলি তো ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়। ধর্ম আর রাজনীতি আপনি এক করে দিলেন, এটা কোন সংস্কৃতি? আপনি কেন নিজের এলাকায় জিততে পারছেন না? আপনি কেন ভাঙনের সরল সোজা মানুষগুলোকে বোকা বানাচ্ছেন? আপনি কেন ভাঙনের উন্নয়নটাকে পিছিয়ে দিচ্ছেন? আমি এই প্রশ্ন করতে চাই। 4 বার পথশ্রী রাস্তা হয়েছে, পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4। এই পথশ্রী 4-এ দিদিকে বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে, আমরা সবে মাত্র রাস্তা এখানে 65টা রাস্তা পেয়েছি। পথশ্রী 1-এ কিছু পাইনি, পথশ্রী 2-এ কিছু পাইনি, পথশ্রী 3-তে কিছু পাইনি। এর দায়টা কার? আমরা যখন এই কাজ করছি, উন্নয়ন করছি, তখন আমাদেরকে খুনের চক্রান্ত করা হলো। গত 3 দিন 4 দিন আগে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম, সে যখন ওই পোলেরহাট টু এর গাজীপুরে চামড়াপাড়াতে মিটিং করছে, সন্ধ্যার পরে আইএসএফ এর সমাজ বিরোধীরা প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল, ট্রান্সফরমার অফ করে দিল, দিয়ে তাদের উপর আক্রমণ হলো। আমাদের 4-4টে ছেলে, কারোর 8টা সেলাই, কারোর 2টো সেলাই, কারোর 5টা সেলাই হলো। খবর পেয়ে আমি ছুটে এলাম জিরানগাছা হসপিটালে। সাবির, মুমিনুল ভাই, শামীম, মনি, বুল্লা থেকে শুরু করে, পবিত্র থেকে শুরু করে সব নেতারা আমরা একসঙ্গে চলে গেলাম। যাদের 4 চাকা গাড়ি ছিল, বললাম চলো পোলেরহাট থানায় যাব। রাত তখন 11:30। পোলেরহাট থানায় থেকে এফআইআর করে ফিরছি। 13খানা গাড়ি আমাদের কনভয়, হঠাৎ করে আমাদের উপরে বোম চার্জ করলো, গুলি চালালো। আমার গাড়ির পিছনের গাড়িতে বোমা লাগলো, গুলি লাগলো। কেন? এত হিংসা কেন? আমরা তো কই আপনাদের মাথায় তো লাঠি মারতে যাইনি, ওখানে আমরা তো থানায় গিয়েছি। ওখান থেকে ঘুরে আবার আমরা থানায় গেলাম, পুলিশ এলো। যে গাড়িটায় গুলি লেগেছে, বোমা লেগেছে, সেই গাড়ি সঙ্গে করে নিয়ে থানায় গেলাম। থানায় এফআইআর লিখছি, আবার বোম চার্জ করলো। এফআইআর করে বাইরে দাঁড়িয়ে প্রেস মিট করছি সাংবাদিকদের সামনে, আবার দেখলাম কয়েকটা বোম ফেললো। আমরা যখন বললাম নওশাদ সিদ্দিকী একটা বোমা শিল্প তৈরি করেছে ভাঙড়ে, যে শিল্পগুলো আজকে তাদের লোকেরা, তাই এত বোমা ফেলছে, হঠাৎ করে তারপর দিন উনি বাইর দিয়ে বললেন, আমরা ইফতার করতে পয়সা পাই না, আমরা 2-3 হাজার টাকা একটা বোম বাঁধার দাম, বোমের দাম, আমরা কি করে বোম বাঁধবো, বোম তৈরি করব? আমার প্রথম প্রশ্ন, আপনি কি বোমের কারিগর? একটা বোমে কত খরচ হয় আপনি কি করে জানলেন 2-2.5 হাজার টাকা খরচ? কারণ ইনি জানেন যে কোন একটা বোম বাঁধতে গেলে কত পাথর লাগে, কত মশলা লাগে, কত টুনদড়ি লাগে,
ইনি বোধহয় হিরো, ইনি এই শিল্পের মালিক। উনি তারপরের দিন এই ধরনের বড় বড় কথা বললেন, কিন্তু গতকাল রাত্রে আমরা দেখলাম এই ভাঙড়ের ভোগালী টুয়ে আরিফ বিল্লাহ বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তার বাড়ি থেকে 3 গ্রাম বোঝা, এই সরি তৃণমূল কংগ্রেসের নেতা না, ওটা আইএসএফ এর নেতা, সেই আইএসএফ এর নেতার বাড়ি থেকে তার ভাইপো সহ আরো একজন, তাদের বাড়ি থেকে 3 গ্রাম বোমা এবং একটা বড় বন্দুক উদ্ধার হলো। আপনারা বলছিলেন যে ইফতার করতে পয়সা পাই না, কি করে বোম বাঁধবো, তাহলে সেখানে তো পুলিশ উদ্ধার করেছে, সেখানে তো পার্টি উদ্ধার করেনি, তৃণমূল উদ্ধার করেনি। কাদের জন্য এই বোমা বাঁধা হয়েছিল? শুধু তাই নয়, গতকালকের আইএসএফ এর কিছু লোক ভিতর থেকে আমাকে বলল, দাদা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে অঞ্চলে 3 লক্ষ করে টাকা দিয়েছে নওশাদ শুধুমাত্র বোমা বাঁধার জন্য। ভাবতে পারেন, এমনকি এই র মেটেরিয়ালস নাকি কোথায় পাওয়া যায় নাকি, সেই মাল ঢুকে ভাঙড়ের কোন একটা জায়গায় বোমা তৈরি হচ্ছে, 2-3টে জায়গায় মেশিন তৈরি হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, নিজেকে পীরজাদা বলে দাবি করে একজন, আর সেই পীরজাদা আজকে ভাঙড়ের মাটিকে রক্তাক্ত করার জন্য এই ধরনের ভয়ঙ্কর খেলা খেলে, এটা আমরা কখনো জানি না। 2023 থেকে পর্যন্ত আমাদের 4টে ছেলেকে খুন করেছে, 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন। আমাদের ছেলে খুন করছে, করুক, নিজেদের ছেলেকে পুলিশের সাথে গুলি চালিয়ে যেদিন ভোট গণনা হয়, ইনকাউন্টারে 3টে আইএসএফ এর ছেলে মারা গেল। নওশাদ বসে আছে ফুরপুরায়, সেখান থেকে কাঠি নাড়ছে, আর ভাঙড়ের বাচ্চা বাচ্চা সন্তানগুলো খুন হচ্ছে। আমাদের 21 জন নেতা যারা এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে এই নওশাদের নেতৃত্বে। এবং শুধু তাই নয়, 21 সাল থেকে 23 সাল গোটা ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে, ওদিকে শানপুকুর, চালতাবেড়িয়া, ভোগালী 2, ভোগালী 1, জাউলগাছি, প্যানগঞ্জ, নারায়ণপুর, আমাদের ছেলেদের পোলেরহাট 1, পোলেরহাট 2, কোটি কোটি টাকা তাদের জরিমানা করা হয়েছে। কারো দোকান বন্ধ করে টাকা নেওয়া হয়েছে, কারো জমি দখল করে টাকা নেওয়া হয়েছে। দিনের বেলা দোকান বন্ধ করেছে, রাতের বেলা তাদের সঙ্গে ডিল করেছে, টাকা নিয়েছে, সকালে ছেড়ে দিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল ভাঙড়ে। আমি তাই আমার মা বোনেদের, আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করব, লড়াইটা 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় গোটা ভাঙড় জুড়ে উন্নয়ন হবে। আমাদের শপথ একটাই, ভাঙড় বিধানসভার প্রতিটি বাড়ি আগামী দিনে পাকা বাড়ি তৈরি করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম দাবি। গরিব মানুষের পাশে থাকতে হবে। কোথায় বাংলার বাড়ি, কোথায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আমাদের ঘর তৈরি, গরিব মানুষের ঘর দিতে হবে। আমাদের রাস্তাঘাটগুলো তৈরি করতে হবে, প্রত্যেকটা রাস্তা, পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজগুলো কংক্রিটের ব্রিজ করতে হবে। বিভিন্ন জায়গায় লো ভোল্টেজ আছে, লো ভোল্টেজ গুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। এবং এই ভাঙড়ের বিভিন্ন ডিমার্কেশন আছে, আপনি এখান থেকে কিছু দূর যাবেন, আমাদের ভাঙড়ের বর্ডার সীমানা আমরা বুঝতে পারি না। আমরা তাই চিন্তা ভাবনা করছি, ভাঙড়ের যতগুলো বর্ডার আছে, আগামী দিনে 2026-এর পর প্রত্যেকটা জায়গায় একটা করে গেট তৈরি করে ভাঙড়ের মানচিত্রটাকে একেবারে অনেক উঁচুতে তুলে ধরতে হবে। গত 5 বছরে কোনো ভাবনা ছিল না, কোনো চিন্তা ছিল না আইএসএফ এ, শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানিয়ে এই নোংরা খেলা খেলেছে। এই যে আরিফ বিল্লাহ, যাকে নাম বললাম আইএসএফ এর নেতা, এর আগে 4 বার অ্যারেস্ট হয়েছে। এর পেশা হলো বোম বাঁধা, এর পেশা হলো গুলি করা। ভাবতে পারেন? আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি, রাস্তাগুলো দ্রুত কাজ শুরু করার জন্য যে এজেন্সি আছে আমি তাকে বলবো দ্রুত কাজ শুরু করতে হবে। এরা বলছিল যে এই যে 10খানা হিডকোতে দেওয়া আছে,
আর 4খানাই হচ্ছে। আর কয়েকটা রাস্তা হলে বেওতা 2 এর প্রত্যেকটা রাস্তা পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। এই এলাকার উন্নয়নের দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আগামী দিনে বেওতা 2 এর সার্বিক উন্নয়ন, গোটা ভাঙড়ের সার্বিক উন্নয়ন, তার দায়িত্ব হচ্ছে আমার। আমরা কাজ করতে জানি, কাজ কিভাবে নিয়ে আসতে হয় সেটাও আমরা জানি। নওশাদ সিদ্দিকী নিজের বিধায়ক কোটার টাকা ফেরত চলে যাচ্ছে, সেই টাকা খরচ করতে পারেনি। শানপুকুরে একটা রাস্তা তৈরি করছে দেখলাম 100 ফুট আদলা ইট দিয়ে। তো আমি কালকে সেখানকার আইএসএফ এর নেতা একজনকে জিজ্ঞাসা করছিলাম, কি ব্যাপার তোরা আদলা ইট দিয়ে করছিস? বললো ওখান থেকে তো 10% নিয়ে নিয়েছে, কি করব? এখানে আদলা ইট দেবো না, তা গোটা ইট দেবো? ভাবুন, অবস্থাটা বুঝুন। এই হচ্ছে আইএসএফ। আমি আশা করি ওরা আমাদের গুলি করে করুক, আমাদের বোম মারে মানুষ, কোনো আপত্তি নেই, আমরা মোকাবিলা করব। কিন্তু ভাঙড়ের মাটি থেকে সবাই মিলে শপথ নিয়ে এই পবিত্র রমজান মাসে ওদের শিকড়টাকে এখান থেকে তুলে হুগলিতে ফেলে দেবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দেখুন, দুটো পরিকল্পনা চলছে। একদিকে আব্বাস বলছে মুসলমানরা এক, একদিকে শুভেন্দু বলছে হিন্দুরা এক। এর কারণটা কি জানেন? যেদিন হিন্দু মুসলমান ভাগ হবে সেদিন কিন্তু বাংলাতে দাঙ্গা হবে। আর বাংলায় দাঙ্গা হলে লাভ কার? বাংলায় দাঙ্গা হলে লাভ বিজেপির, যারা আগামী দিনে ক্ষমতায় আসবে। আইএসএফ এর কথা ছেড়ে দিন, এরা তো 4 পয়সা চুনো চাঁদা। আমি শুনলাম গতকাল সিপিএম এর হাতে পায়ে ধরে জোট করেছে, 294টার মধ্যে 31টা সিট নাকি দেবে। আমি আজকের কথা দিয়ে যাচ্ছি, অন ক্যামেরা লিখে রাখবেন, 31টা সিট যদিও পায়, 31টা সিটেও জামানত জব্দ হবে। আজকের আমি বললাম, লিখে নেবেন। একটা সিটে জিততে পারবে না। বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মুসলমানরা এত বোকা নয়। কারণ ওরা মুসলমানদের ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। যে বিজেপি উত্তরপ্রদেশে মুসলিম গ্রামগুলোকে বুলডোজার দিয়ে একটার পর একটা ভেঙে দেয়, যে বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে দলিত, হিন্দু, সংখ্যালঘু মুসলমানদের উপর নারকীয় তাণ্ডব চালায়, যে বিজেপি আজকের এসআইআর করে ইলেকশন কমিশনকে দিয়ে মুসলমানদের ভোটটা কেটে নেওয়ার চেষ্টা করে, যে বিজেপি আজকের গোটা দেশে গরিব মানুষের দিকে তাকায় না, আজ তারা বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করে, সেই বিজেপিকে বাংলায় ক্ষমতা আনার জন্য মরিয়া হয়ে গেছে এই নওশাদ সিদ্দিকীর মতো নেতারা। কারণ তা না হলে তো টাকা পাবে না। টাকা পেতে হবে বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা, যার কারণে এই ধরনের কাজ করছে। আমি আইএসএফদের বলি, কোথায় জিতবেন? বেওতাতে জিতবেন না বামনঘাটায় জিতবেন, না বেওতা 1-এ জিতবেন, না জাউলগাছি জিতবেন, না নারায়ণপুরে জিতবেন, নাকি প্যানগঞ্জে জিতবেন, নাকি ভোগালী 1-এ ভোগালী 2-এ জিতবেন, নাকি ভগবানপুরে জিতবেন? কোন জায়গায় জিতবেন? না পোলেরহাট 1-এ জিতবেন? পুঁজি আছে 3টে অঞ্চল, 3টে অঞ্চলে তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে ওই 3টে অঞ্চলও জিতবে, এটা আমি আজকের এখান থেকে বলে দিলাম। কথাটা মিলিয়ে দেবেন। আমরা দালালতি করে কথা বলি না, আমরা ভাওতা দিয়ে মানুষকে ভাওতা দিই না, প্রতারণা করি না। আমরা প্রতিশ্রুতি দিলে পূরণ করি, এটাই আমাদের কালচার, এটাই আমাদের স্বভাব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আজকের এই যে এসআইআর এ লক্ষ লক্ষ বাড়িতে নোটিশ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত আমরা যে ফর্মগুলো ফিল আপ করেছি, আমি জানি না কতজনের ভোট থাকবে আর কতজনের ভোট থাকবে না। আমাদের পাশে মমিনুল ভাই বসে আছে, ওর নাম পর্যন্ত এসছে। আমার নিজের মা, ভাই, বোন, আমার ভাইপো সকলের নামে নোটিশ এসছে। আমি জানি না যে এই যে ফর্মগুলো ফিল আপ করা হয়েছে কতজনের আগামী দিন ভোটাধিকার থাকবে। আর ভোটাধিকার যখন না থাকবে তখন এই বিজেপি আসামের মতো নাগরিকত্ব আইন নিয়ে আসবে। তারপরে যেমন আসামে 19 লক্ষ মানুষকে জেলে নিয়ে ঢুকিয়ে দিয়েছে, তেমনি করে যারা এই বাংলার, এই ভারতবর্ষের যারা নাগরিকত্ব না থাকবে, হয়তো কোন দিন সেন্ট্রাল ফোর্স এসে তাদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে চলে যাবে। আজকের এগুলোকে যদি রুখতে হয়
একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। আর আইএসএফ এর বন্ধুরা শুনে নিন, 2021 সালে অনেক চক্রান্ত করেছিল আইএসএফ, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স। আমরা 213টা সিটে জিতেছিলাম। আর এবারে 213 নয়, 250-এরও বেশি সিট তৃণমূল কংগ্রেস জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। কারণ সারা বাংলাতে যৌবনের ঢেউ উঠেছে, যুব সমাজ রাস্তায় নেমেছে, তরুণ সমাজ রাস্তায় নেমেছে, বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছে। বাংলার মানুষ একটা জিনিস বুঝেছে, যে রুটি রুজির মানব জীবনে বাঁচতে গেলে যে শিক্ষা, শাস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে 5টি মৌলিক চাহিদা আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দিচ্ছে। আমি যদি 5টা ক্ষেত্রে যদি বলি, আমি যদি প্রথমেই বলি শিক্ষা, আপনি দেখুন শিক্ষা ব্যবস্থা সমস্ত ফ্রি করে দিয়েছে। স্কুলে গেলে মিড ডে মিল, জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া, স্টাইপেন্ড দেওয়া, স্কলারশিপ দেওয়া, সবুজ সাথী সাইকেল দেওয়া, 10,000 টাকা মোবাইল কিনে দেওয়া, এটা আমাদের সরকার করছে। আপনি স্বাস্থ্য খাতে দেখুন, আজকের হসপিটালে গেলে বেড ফ্রি, ন্যায্য মূল্যে ওষুধের দোকান, আজকের গ্রামীণ হসপিটালগুলোতে আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে এসএনসিইউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা। অন্য যদি আমরা বলি, আজকের বিনা পয়সা আজকের গরিব মানুষের চাল দিচ্ছে। আজকে সরকার যে টাকা দিচ্ছে মাসে, সেখান থেকে আমরা বস্ত্র কিনতে পারি। আর অন্যদিকে বাসস্থান সরকার 1,20,000 করে টাকা দিচ্ছে। তাহলে মানব জীবনের যে 5টা চাহিদা, মৌলিক চাহিদা, সেইটা কিন্তু আজ আমাদের সরকার পূরণ করছে। আমি তাই আমাদের যুব ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এবারে লড়াইটা ভাঙড়ে আমাদের মা বোনেরা এবং আমাদের যুব ভাই বোনেরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা সহযোগিতা করবে, আর ভাঙড়ের মাটিতে লড়াই করবে আমার মা বোনেরা এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য নিয়ে এগোতে হবে। বেওতা 2 অঞ্চল আমাদের অত্যন্ত শক্তিশালী অঞ্চল। দুগাছা, চারগাছা আইএসএফ আছে এখানে, আমি জানি। এদের নীতি নৈতিকতা কোনো আদর্শ নেই। এরা ধর্মান্ধ, এরা অন্ধ ভক্ত, এরা কোনো সাদাকে সাদা বলতে জানে না, কালোকে কালো বলতে জানে না। এরা বিভিন্নভাবে মানুষকে অন্ধ ভক্তের মতো পিছনে ছুটে বেড়ায়। তাই শিক্ষিত যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, শিক্ষিত মানুষ যারা আছেন, বিভিন্ন সোসাইটি যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের রক্ষা করতে গেলে, সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের ভ্রাতৃত্ব বজায় করতে গেলে, গরিব মানুষের মুখে হাসি ফোটাতে গেলে, সরকারি পরিষেবাগুলো প্রতিটা ঘরে পৌঁছে দিতে গেলে, গ্রামীণ পরিকাঠামো গড়ে তুলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই, আমাদের সামনে খোলা নেই। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। তাই আজকের এই রোজার সময় এত মানুষ এখানে উপস্থিত, আমি আমার অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে বিশেষ করে আগাম ঈদেরও শুভেচ্ছা রইল সকলের। আমরা শান্তিপূর্ণভাবে ঈদ করব এবং আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের প্রার্থী যাকে করবেন, দ্বিতীয়বারের জন্য আর ভুল করবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ঘাসফুলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাকে বিপুল ভোটে জয়ী করাবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। মায়েদেরকে, দিদিদেরকে ধন্যবাদ জানাই। মেলেশনের পক্ষ থেকে প্রচুর অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। এই দুটি রাস্তা হাতিশালা থেকে হাটগাছা এবং এখান থেকে আমাদের সেই মিদ্যেপাড়া হয়ে চলে যাবে এই রাস্তাটা, মণিভার এখান থেকে, এই 4 দোকানদার থেকে আমাদের আইটি সেক্টরের ওখানে বৈষ্ণবদার মাঠ পর্যন্ত একটা রাস্তা, এবং আমাদের স্বামীর ভাইয়ের পাটাবিস থেকে আমাদের পূর্বেরা গ্রামের পর্যন্ত একটা রাস্তা। এই 4টি রাস্তার উদ্বোধন করছেন আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় সেনাপতি সম্মানের সহকর্তা। তিনি ফিতে কেটে এই রাস্তার উদ্বোধন করছেন। আমি বলবো একটু জোর করে হাততালি দেওয়ার জন্য, সবাই মিলে একটু জোর করে হাততালি দিন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার মামাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
আমার নেতা, তোমার নেতা, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের স্বপ্নের ফেরিওয়ালা উন্নয়নের কাণ্ডারি সহকর্তা জিন্দাবাদ। আচ্ছা, এবার আমরা হাটগাছা এবং হাতিশালা এই রাস্তার উদ্বোধন হবে, দুটি রাস্তা। আচ্ছা, এই